এবি পার্টি নেতৃবৃন্দদের সাথে ব্যক্তিগতভাবে আমার বা আমরা যারা এই আন্দোলনে ছিলাম আমাদের অনেকেরই একটা পূর্ব পরিচয় ছিল। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় এবি পার্টির সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই এবি পার্টির এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা এবং আগামীর পথ চলায় এবি পার্টি বাংলাদেশের জনগণের অধিকার রক্ষায় এবং তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমরা জানি যে বিগত ফ্যাসিজমের সময়ে এবং এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, এবি পার্টি তার অন্যতম ভূমিকা রেখেছে সেখানে। এবি পার্টি নেতৃবৃন্দদের সাথে ব্যক্তিগতভাবে আমার বা আমরা যারা এই আন্দোলনে ছিলাম আমাদের অনেকেরই একটা পূর্ব পরিচয় ছিল, একটা অনানুষ্ঠানিকভাবে পরিচয় ছিল। যেই কয়েকটা রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী দল আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র আন্দোলনগুলোতে ভূমিকা রাখত নানাভাবে, সামনে থেকে পিছন থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে, এবি পার্টি তার মধ্যে অন্যতম। বিভিন্ন সময়ে এবি পার্টির নেতৃবৃন্দ আমাদেরকে সেই সহায়তা দিয়েছেন। আরও অনেক বিভিন্ন রাজনৈতিক দলই আমাদের গত 7-8 বছরে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলন সেখানে ভূমিকা রেখেছে। তো এবি পার্টিকে সেজন্য আজকের এই আয়োজন থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমাদের পুরো রাজনৈতিক অঙ্গনেই যে আলোচনা ধরে আগাচ্ছে রাজনীতি সংস্কার, নির্বাচন এবং তার সাথে আওয়ামী লীগের বিচার, আমরা মনে করি যে কোনোটাই একে অন্যের থেকে বিরোধী নয়, বরং এই তিনটার সমন্বয়ে বাংলাদেশের এই যে পরিবর্তন, গণতান্ত্রিক রূপান্তর, সেটি হওয়া সম্ভব। 5ই আগস্টে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রায় দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনোই রাজনীতি করতে পারবে না। ফলে আমরা যখন বলি জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের ব্যাপারে, জনগণ সিদ্ধান্ত নিতে পারে দুইটি উপায়, একটি ভোটের মাধ্যমে, একটি রাজপথে তাদের অবস্থান জানান দিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে। একটি যখন গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানে মুজিববাদকে, আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ অস্বীকার করেছে এবং জনরোষে সেই ফ্যাসিস্ট সরকারের নেতৃবৃন্দকে দেশ থেকে পালাতে হয়েছে। এরপরে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কি করবে না এই আলোচনায় আসলে আসতে পারে না। আমরা মনে করি আওয়ামী লীগের সেই নৈতিক ভিত্তি, রাজনৈতিক ভিত্তি হারিয়েছে। এখন তার আইনি বন্দোবস্ত কি হবে, কোন প্রক্রিয়ায়, কোন আইনি কাঠামোতে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূর করতে পারি এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারি, সেই বিষয়ে আমাদের সেই পথ আসলে উত্তরণ করতে হবে। তো সেই জায়গায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত। বিচার চলাকালীন সময়ে সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের একটা চূড়ান্ত ফয়সালা হয়তো আমরা পাবো। দ্বিতীয়ত, সংস্কারের কথা সকল রাজনৈতিক দলগুলোই বলছে। আমরা বলছি যে একটা মৌলিক সংস্কারের জায়গায় আমাদের ঐক্যমত হতে হবে, যেই সংস্কারের মাধ্যমে শাসন ব্যবস্থা এবং ক্ষমতা কাঠামোর পরিবর্তন হতে পারে। সেই মৌলিক সংস্কার যদি না হয় তাহলে বাংলাদেশের আসলে যেই আকাঙ্ক্ষার জায়গা থেকে পরিবর্তন, সেই আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়িত হবে না। তৃতীয়, নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচন মানে হচ্ছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া নিয়েই বাংলাদেশের সবসময় যে রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং এই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য আসলে প্রাতিষ্ঠানিক নিয়মের বাইরে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে সেই আস্থা এবং বিশ্বাসের জায়গা অর্জন করা। সেই আস্থা ও বিশ্বাসের জায়গা যদি অর্জন না হয় তাহলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যেই সংস্কৃতি সেটি বাংলাদেশে আমরা চালু করতে পারবো না। আমরা আশা করব যে এবারে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে
যে জাতীয় ঐক্যমত্য এবং জনগণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রতি সবাই শ্রদ্ধাশীল থেকে আমরা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে পারবো। আজকে এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আবারও শুভেচ্ছা এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মূলত শুভেচ্ছা জানানোর জন্যই আজকে আসলে এখানে ডাকা হয়েছে। একটি কথাই শুধু বলি যে আমরা একটা ঐতিহাসিক সময় পার করছি আমাদের দেশে, এবং আমাদের দেশে পুরো রাষ্ট্র ব্যবস্থা, আমাদের অর্থনীতি, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, সংস্কার এবং একটা বলতে পারেন একটা বড় গণতান্ত্রিক রূপান্তরের সংগ্রামে আমরা নিয়োজিত। আমরা সেই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলেই যার যার সাধ্য অনুযায়ী চেষ্টা করছে, বিশেষভাবে যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ছিল। আমাদের সামনে সংস্কার, নির্বাচন এবং এই সংস্কার নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জের মধ্যে আমাদের পদ্ধতিগত জায়গাগুলোতে রাজনৈতিক পক্ষগুলো একটা ন্যূনতম ঐক্যমত্যে আসা দরকার। আমাদের মধ্যে অনেক দ্বিমত থাকবে একটা গণতান্ত্রিক সমাজে, সেটাই অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আমাদের মধ্যে যে জায়গায় ঐক্য আছে, সেই ঐক্যকে সংহত রেখেই যাতে আমরা দ্বিমতের জায়গায় লড়াই করি। আজকে বাংলাদেশ এমন একটা চ্যালেঞ্জের মুখে, যেখানে একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর জন্য জনগণের প্রতিনিধি আকারে রাজনৈতিক দলগুলো, যদিও রাজনৈতিক দল মাত্রই একমাত্র জনগণের প্রতিনিধি নয়, কিন্তু রাজনৈতিক দল জনগণের গুরুত্বপূর্ণ অংশ। কাজেই প্রাথমিকভাবে রাজনৈতিক দলগুলো যেখানে সর্বসম্মত হচ্ছে, সেইটা আমাদের জাতীয় সনদ হবে, এইটার উপরে আমাদের পদ্ধতিগতভাবে দাঁড়ানো দরকার। আমাদের যেখানে দ্বিমত আছে, সেই দ্বিমত নিয়ে আমাদের জনগণের কাছে যাওয়া দরকার। জনগণ ভোট দিয়ে, তার সংগ্রাম দিয়ে সেই মতগুলোকে রাজনীতিতে প্রতিষ্ঠা করবে। এই পদ্ধতিগত জায়গা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আগামী নির্বাচন কবে হবে এই নিয়ে বিতর্কের অবসান করবে। এবং আমরা আশা করি অন্তর্বর্তী সরকার সংস্কার এবং নির্বাচনের দ্রুত রোডম্যাপ দিয়ে এই অনাকাঙ্ক্ষিত বিতর্কের অবসান ঘটাবে। অন্তর্বর্তী সরকার গড়ে উঠেছে এই সকল রাজনৈতিক শ্রেণী পেশা এবং বিশেষভাবে আমাদের আন্দোলনের ভূমিকা রাখা ছাত্র সমাজ, আমাদের শ্রমিক জনগণের সকলের সমর্থনের ভিত্তিতে। কাজে এই সমর্থনের সমষ্টিক জায়গাটা বিবেচনায় রেখে আমাদেরকে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নিতে হবে। অন্তর্বর্তী সরকার মৌলিক প্রশ্নে কনসেনসাসের উপরে দাঁড়াবে, সেটাই আমাদের আকাঙ্ক্ষা। সেই জায়গা যাতে তারা সব ক্ষেত্রেই মেনটেন করেন, সেটা জাতীয় স্বার্থ হোক, এই ভূ রাজনৈতিক পরিবেশে মানবিক করিডোর দেওয়ার মতো সিদ্ধান্ত হোক, অথবা আমাদের দেশে সংস্কার, নির্বাচন এবং আগামী নির্বাচন কিভাবে হবে সেই প্রশ্ন নিয়ে হোক। শেষে এই কথা বলি, জনগণের ম্যান্ডেটই আসল কথা। কাজে আমরা যা সংস্কার করব, যা রূপান্তর করব, শেষ পর্যন্ত যেহেতু জনগণই বাংলাদেশে কিংবা একটা রিপাবলিকে ক্ষমতার কেন্দ্র, সেই জনগণের ম্যান্ডেট গ্রহণ করতে হবে। আজকে যাই সংস্কার হোক না কেন, শেষ পর্যন্ত জনগণের ম্যান্ডেট নিয়ে তাকে র্যাটিফাই করতে হয়। এটাই যে কোনো রিপাবলিকের পদ্ধতি। কাজেই আগামী নির্বাচন জনগণের ম্যান্ডেট দিতে হলে যে মৌলিক সংস্কারের কথা আমরা বলছি, সংবিধানের মৌলিক সংস্কার, ক্ষমতা কাঠামোর মৌলিক সংস্কার, সেই সংস্কার করতে হলে সংবিধান সংস্কার, সবার নির্বাচন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একসাথে করে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ঘটানো, সেটাই হবে আমাদের জন্য টেকসই একটা রাজনৈতিক পন্থা। এবং পার্টির সকল নেতৃবৃন্দ এবং কর্মী ও সমর্থকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে আমরা কয়েকটি ধারায় কাজ করি। আমরা বেশ কিছু দল এবং সংগঠন রয়েছে যারা বাংলাদেশে ইসলাম
ইসলামী রাজনীতির চর্চা করি এবং ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি, একটা আদর্শিক জায়গা থেকে। ঠিক আমাদের মতোই আদর্শিক জায়গা থেকে আরেকটি পক্ষ বাংলাদেশে রাজনীতি করে, যেটা বামপন্থী রাজনীতি। তারাও অনেক কিছু অত্যন্ত সৎ এবং ভালো কিছু কর্মসূচি নিয়ে বামপন্থী দলগুলো রাজনীতি করে। ইসলামপন্থী এবং বামপন্থী রাজনীতিতে অধিকাংশ সময় দুই মেরুতে অবস্থান করে থাকে। আমাদের বাংলাদেশের ইসলামী রাজনীতির যে পুরোধা ব্যক্তিত্ব স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনি সর্বপ্রথম বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির মুখপাত্র এবং প্রধান নেতা হিসাবে বামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দকে তিনি একটা ঐক্যের মঞ্চে আনার উদ্যোগ গ্রহণ করেছিলেন। এখন বাংলাদেশে ঠিক মাঝামাঝি আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল গড়ে উঠেছে। তার মধ্যে অন্যতম হল এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং সাম্প্রতিক ছাত্রদের গড়ে ওঠা এনসিপি সহ আরো বেশ কিছু সংগঠন আমরা মনে করি যারা আদর্শিক জায়গা থেকে করছে। তারা এই বাংলাদেশের জনগণের মধ্যে রাজনৈতিক অঙ্গনে একটি সেতু বন্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা যদি এইভাবে রাজনীতি করি এবং বাংলাদেশে অতীতে যারা ক্ষমতায় থেকেছে এবং দেশ পরিচালনা করেছে, তার মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি রয়েছে। এই বিএনপি সহ বাংলাদেশে আমরা সকল রাজনৈতিক পক্ষগুলো আগামী দিনে কিভাবে ঐক্যমতের একটা জায়গা তৈরি করতে পারি। ফ্যাসিবাদী শেখ হাসিনার যে রাজনৈতিক প্রধান দর্শন ছিল যে বাংলাদেশকে বিভক্ত করা এবং বাংলাদেশকে বিভক্ত করে দেশের মানুষের মধ্যে এমন একটা সংঘাত তৈরি করা যাতে দেশটা কখনোই শান্ত হতে না পারে, ডিভাইড অ্যান্ড রুলের যে পলিসি সে অনুসরণ করেছিল, ফ্যাসিবাদের সাথে সাথে তার এই নীতি যেন বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত হয়। এবি পার্টির আজকের এই পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। যখন আমরা চেষ্টা করছি এমন একটা জায়গায় আসা যে বাংলাদেশের জনগণের যে প্রধান অধিকার যেটা প্রাপ্তির জন্য তারা অপেক্ষা করছিল, সেই জিনিসটা তাদেরকে ফেরত দেওয়ার জন্য যখন অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা নতুন একটা জায়গায় এসেছি, তখন যেন আমরা একসাথে থাকতে পারি। আমরা মঞ্চে বা যে কোনো জায়গায় যেভাবে কথা বলি, আমরা একটা জায়গায়, কারণ আন্দোলনের সময় কিন্তু সবাই একটা জায়গায় ছিলাম। আন্দোলনের সময় একটা জায়গায় ছিলাম যে স্বৈরাচার নিপাত যাক। আন্দোলনের সময় একটা জায়গায় ছিলাম যে হাসিনার এই সরকার মানি না। আন্দোলনের সময় একটা জায়গায় ছিলাম যে জনগণের অধিকার, ভোটের অধিকার সঠিকভাবে তাকে ফিরিয়ে দিতে হবে। অনেক ত্যাগ তিতিক্ষার পর সেই আন্দোলনে আমরা বিজয় লাভ করেছি। সেই বিজয় লাভ করবার পর কেন আমাদের ভেতরে আমরা সব একসাথে থাকতে পারবো না? নির্বাচনের কথায় এই জায়গাটা তো আমাদের সবাইকে একত্রিত হতে হবে। নির্বাচন আজকে হোক, কালকে হোক, ডিসেম্বর মাসে হোক, এটা নিয়ে যেই দল যেই কথাই বলুক না কেন, কোন দল কি পরিষ্কার কিছু জানতে পেরেছে? কবে হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে? যদি জানতে পেরে থাকেন, তাহলে যেহেতু আমরা একসাথে সহযোদ্ধা ছিলাম, আপনাদের প্রতি আমার আহ্বান, বাকি আমাদেরকে একটু জানিয়ে দেন। আর যদি জানতে না পেরে থাকেন, তাহলে একভাবে যেভাবে আন্দোলন করেছে, এখন আন্দোলনের সময় না, এখন আসলে সবাই আমাদের। তাহলে আমরা নিজেরাই ভালোভাবে একসাথে বসি যে কবে সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন কিভাবে আমরা জনগণকে আসলে উপহার দিতে পারি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আবারও পঞ্চম বছরের শুভেচ্ছা জানিয়ে এবং জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।